গর্ভাবস্থার 9 মাসে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের এক ধরনের চিন্তা টেনশন থাকে। এই সময় কখনো তলপেটে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো যোনিপথে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা প্রায় লেগেই থাকে। তবে বিশেষত ডেলিভারির সময় ঠিক কোন জায়গায় ব্যথা হয়ে থাকে এবং কেমন ধরনের ব্যথা হলে বুঝবো ডেলিভারির সময় চলে এসেছে বা বাচ্চা প্রসবের সময় চলে এসেছে, এই বিষয়টা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত পেটের ঠিক কোন জায়গায় ব্যথা হলে বুঝবেন ডেলিভারির সময় চলে এসেছে এবং এই সময় ঠিক কেমন ধরনের ব্যথা হয়ে থাকে এবং হসপিটাল যাওয়ার সঠিক সময় কোনটা, এই পুরোটাই বিষয়ে আলোচনা করব। ভিডিওর শেষে থাকবে একটা ইম্পর্টেন্ট টিপস, তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি দেওয়া যাক। নমস্কার, দেশকোণ পৌঁছুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এবারে বলি, দেখুন গর্ভাবস্থায় সাধারণত দুই ধরনের প্রসবের ব্যথা হয়ে থাকে। একটা হলো নকল প্রসব ব্যথা, একটা হলো আসল প্রসব ব্যথা। নকল প্রসব ব্যথা সাধারণত প্রেগনেন্সির 8 মাস থেকেই বা 7 মাস থেকেই কিন্তু শুরু হয়ে যায়। এই সময় আস্তে আস্তে করে আপনার ক্ষেত্রে দেখা দেবে যে পেট থেকে কোমরের দিকে অথবা কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা কিন্তু মাঝে মধ্যে অনুভূত হচ্ছে। যেই ব্যথাটা আসছে, কিছুক্ষণ থাকছে, আবার কিছুক্ষণ পরে চলে আসে, তারপরে আর আসছে না, ব্যথাটাও বাড়ছে না। আবার হয়তো কোনো একটা সময় আসলো, ব্যথাটা কিছুক্ষণ থাকলো, তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ারও সমস্যাটা কিন্তু দেখা দেয়। প্রেগনেন্সি 8 এবং 9 নম্বর মাসে বিশেষত এই ব্যথাটা দেখবেন যে ঘন ঘন আসছে, মানে দিনে 5 থেকে 6 বার এমনটা চলে আসছে। তো এমনটা ব্যথা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। তবে এই ব্যথাটা বাড়েও না, আর এই ব্যথাটার জন্য কোনো কিছু করারও প্রয়োজন পড়ে না। আপনার পজিশন চেঞ্জ করলে বা ঠিকঠাকভাবে জল খেলে এই ব্যথাটা ঠিক হয়ে যায়। এই ব্যথাটাকেই বলা হয় থাকে নকল প্রসব ব্যথা, আর এটাকে মেডিকেল টার্মে বলা হয় থাকে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন। এই ব্যথাটা হওয়ার কারণ কি, দেখুন এই সময় যেটা হয়ে থাকে যে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হয়। মানে আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে, আপনার বাচ্চা যদি হেলদি থাকে, সেক্ষেত্রে আপনার পুরো বডি আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। এই সময় আপনার শরীরে ডেলিভারির জন্য এক বিশেষ ধরনের হরমোন ক্ষরিত হয়, রিল্যাক্সিন, অক্সিটোসিন, আর বিভিন্ন রকম হরমোন। তো এই হরমোনগুলো স্বাভাবিকভাবে আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে সেগুলোকে লুজ করে দেয়, তার সঙ্গে সঙ্গে পেলভিক এরিয়ার যে হাড়গুলো রয়েছে সেগুলোকেও দুর্বল ও শিথিল করে দেয়, যার কারণে স্বাভাবিকভাবে এই সময় এই জায়গাগুলোতে মানে কোমরে, তলপেটের জায়গাগুলোতে একটু বেশ মানে ব্যথা করার সমস্যাটা কিন্তু দেখা দিয়ে থাকে। তাছাড়াও এই সময় বাচ্চার আকারও বৃদ্ধি পায়, যার কারণে তলপেটের জায়গায় একটু বেশ মানে ভারী ভারী অনুভূত হওয়া, তলপেটের জায়গায় হালকা মানে ব্যথা কিন্তু দেখা দিয়ে থাকে, যেটা এই সময় হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এর জন্য কোনো ধরনের মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে না। তবে এরই মাঝখানে কিন্তু বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার ক্ষেত্রে যে কোনো সময়ে এক ধরনের আসল প্রসব ব্যথা দেখা দেবে। আর এই আসল প্রসব ব্যথাটা স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ইঙ্গিত করে দিবে যে আপনার ক্ষেত্রে আর বাচ্চার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। তবে এই ব্যথাটা ঠিক কোন জায়গায় হয়ে থাকে এবং ঠিক কেমন ধরনের ব্যথা হলে বুঝবো যে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে, তো দেখুন মন দিয়ে শুনবেন। দেখুন আগে যেখানে তলপেটে হালকা প্রাণে ব্যথা দেখা দিচ্ছিল, কোমরে হালকা প্রাণে ব্যথা দেখা দিচ্ছিল এবং তার সঙ্গে পেট শক্ত হওয়ার সমস্যাটা দেখা দিচ্ছিল, যে ব্যথাটা আসছিল কিছুক্ষণ থাকছিল চলে যাচ্ছিল, আর ব্যথাটা বাড়ছিল না এবং ব্যথাটা রিটার্নও আসছিল না। কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা দেখা দেবে, মানে কোমর থেকে ব্যথাটা তলপেটের দিকে আসছে এবং পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। এই ব্যথাটা প্রথমের দিকে হালকাভাবে আসে এবং কিছুক্ষণ থাকে চলে গেল, আবার কিছুক্ষণ পরে আসলো, আবার ব্যথাটা কিছুক্ষণ থাকলো আর ব্যথাটা চলে গেল। এভাবে করে করে দেখবেন ব্যথা আসবে যাবে, ব্যথাটা আসবে যাবে, এবং যতটা সময় যাবে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে আগে যেখানে অল্পভাবে ব্যথাটা আসছিল, ব্যথার তীব্রতা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যথার যে ডিউরেশন, মানে আধ ঘন্টা পর পর বা 45 মিনিট পর পর ব্যথা আসছিল, এই সময় যতটা সময় যাবে 15 মিনিট পর পর বা 10 মিনিট পর পর ব্যথা আসতে শুরু করবে, এবং ব্যথার তীব্রতা কিন্তু বাড়তে থাকবে। সময়ের ডিউরেশন কম, ব্যথার তীব্রতা বেশি, এই ধরনের ব্যথা দেখলেই অবশ্যই বুঝে নেবেন যে আপনার ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। এই সময় কারো কারো ক্ষেত্রে জল পর্যন্ত ভেঙে যেতে পারে, মানে যোনিপথ থেকে এক বিশেষ ধরনের লিকুইড কিন্তু স্বচ্ছ কালারের দুর্গন্ধহীন লিকুইড কিন্তু বেরোতে থাকে, এর মানে কিন্তু জল ভেঙে যাওয়া। এটাও কিন্তু ইঙ্গিত করে দেয় আপনার বাচ্চা ডেলিভারির সময় চলে এসছে। আর যদি জল না ভাঙে, সেক্ষেত্রে যদি শুধুমাত্র ব্যথা ওঠে, তাহলে সেটাও কিন্তু বুঝে নিন যে আপনার ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। তবে এখনই নয়, এই সময় ব্যথা উঠলেই স্বাভাবিকভাবে
অনেকে চিন্তা টেনশনে পড়ে যান যে স্বাভাবিকভাবে এবারে হয়তো বাচ্চার ডেলিভারি এখনই হয়ে যাবে, আর হসপিটালে হয়তো যেতে পারবো না। দেখুন, এই সময় একদমই চিন্তা টেনশন করবেন না। ব্যথা ওঠার সাথে সাথে আপনার ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি হয়ে যাবে এমনটা কিন্তু কখনো হয় না। বিশেষত ব্যথা যতটা বাড়তে থাকে আপনার জরায়ুর মুখ কিন্তু আস্তে আস্তে খুলতে থাকে। তো জরায়ুর মুখ এই সময় খুলতে শুরু করেছে। জরায়ুর মুখ প্রথমের দিকে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এভাবে করে খুলতে শুরু করে। যতক্ষণ না জরায়ুর মুখটা 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষেত্রে বাচ্চা কোনো মতে ডেলিভারি হবে না। তো এই সময় আপনাকে অপেক্ষা করতে হবে জরায়ুর মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খোলার জন্য। তবে এই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে এক বিশেষ সময় লাগে, মানে কারো কারো ক্ষেত্রে সময় লাগতে পারে ব্যথা ওঠার 6 ঘন্টা পরে, কারো কারো ক্ষেত্রে 12 ঘন্টা পরে, কারো ক্ষেত্রে 18 ঘন্টা পরে, কারো ক্ষেত্রে 24 ঘন্টা পরে ডেলিভারি হয়ে থাকে। তো অবশ্যই ব্যথা ওঠার সাথে সাথে টেনশনে পড়বেন না। এই সময় জরায়ুর মুখ ঠিকঠাকভাবে খুলুক, তার জন্য ধৈর্য ধরে বসে থাকুন। এই সময় আপনি কখন যাবেন ডাক্তারের কাছে? দেখুন, ব্যথা ওঠার সাথে সাথে আপনাকে হসপিটালে যেতেই হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। এই সময় ব্যথা উঠেছে, ব্যথাটা হালকাভাবে দেখা দিচ্ছে, টেনশনে পড়বেন না। ব্যথাটা আরেকটু উঠুক। ব্যথাটা যখনই দেখবেন যে 10 মিনিট পর পর ব্যথা আসতে শুরু করেছে, মানে 10 মিনিট পর পর ঘন ঘন ব্যথা আসছে, ব্যথাটা একটু বেশি পরিমাণে করছে, সেক্ষেত্রে অবশ্যই এই সময় ডাক্তারের কাছে যাবেন। এবং ডাক্তারের কাছে গেলে এই সময় ডাক্তারবাবুরা যেটা করেন যে 2টো আঙুল দিয়ে আপনার সার্ভিক্সের মুখ বা বাচ্চাদের এই মুখটি চেক করা হয়ে থাকে। আর এই বাচ্চাদের এই মুখটি যখনই দেখেন যে 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার খুলে গেছে বা 10 সেন্টিমিটার খুলে গেছে, তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। আর এই সময় লেবার রুমে গিয়ে আপনার প্রেশারে, বাচ্চার প্রেশারে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়ে থাকে। তবে এই সময় প্রথমত যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো ধৈর্য। অনেকে কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি ব্যথা উঠলে অধৈর্য হয়ে পড়েন, যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হয়। আবার অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে ব্যথা সহ্য করছেন তো ঠিকই, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে, মানে ব্যথা উঠেছে স্বাভাবিকভাবে দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, যার কারণে ঘুমিয়ে ঘুমিয়ে ব্যথা সহ্য করছেন, মানে বিছানার মধ্যে একদম চিত হয়ে পড়ে আছেন, ব্যথা সহ্য করে আছেন। এমনটা করলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। এই সময় ব্যথা উঠলেই কোনো মতেই শুয়ে বসে থাকবেন না। এই সময় প্রথমত যে জিনিসটা করবেন সেটা হলো এই সময় আপনি একটু হাঁটাচলা করুন। এটা কিন্তু একটা বিশেষ টিপস, যেটা কিন্তু কেউ বলে না। এই সময় আপনি হাঁটাচলা করলে যেটা হবে, বাচ্চা নিচের দিকে আরও নামতে পারবে, আপনার জরায়ুর মুখও তাড়াতাড়ি খুলতে পারবে। হাঁটতে না পারলে এই সময় আপনি ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন। আর এটাও যদি করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি যেভাবে টয়লেট করেন, মানে 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে যেভাবে বসেন ঠিক সেইভাবে বসুন। এভাবে বসলেও জরায়ুর মুখ খুব তাড়াতাড়ি খুলতে পারে। তো এই বিশেষ টিপসটা আপনি করতে পারেন। তাছাড়াও এই সময় আপনার পিপাসা লাগলে জল খাবেন, আর খিদে পেলে খাবার খাবেন। এই ভুলটা কখনোই করবেন না। অনেকে থাকে যারা ব্যথা সহ্য করতে করতে না খেতে চান না কিছু পান করতে চান। তো এই সময় আপনি যদি এনার্জি লেস হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ব্যথা সহ্য করবে কে? তো এই সময় আপনাকে এনার্জেটিক হয়ে থাকতে হবে। তার জন্য এই সময় খিদা পেলে খাবার খাবেন, পিপাসা পেলে পর্যাপ্ত পানে জল খাবেন, যাতে আপনি এনার্জেটিক হয়ে থাকেন, আপনার শরীরে এনার্জি থাকে, তবেই না বাচ্চা প্রেশারের মাধ্যমে বাইরের দিকে বেরোবে। যাতে ডেলিভারি রুমে গিয়ে আপনার পর্যাপ্ত পানে পুশের মাধ্যমে বাচ্চা সঠিকভাবে বাইরে বেরোতে পারে। তার জন্য অবশ্যই এই সময় নিজেকে কনফিডেন্স রাখুন, ধৈর্য রাখুন, তার সঙ্গে সঙ্গে এই সময় নিজেকে এনার্জেটিক রাখুন। তার জন্য পর্যাপ্ত পানে জল খাওয়া বা যে কোনো ধরনের জুস খাওয়া বা যে কোনো ধরনের খাবার খাওয়া অবশ্যই খাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। এই সময় নেগেটিভ কোনো ধরনের চিন্তা ভাবনা করা বা নেগেটিভ কোনো কথা শোনাটাও কিন্তু ডেলিভারির জন্য মারাত্মক ক্ষতি করে। কারণ নেগেটিভ কোনো জিনিস নিয়ে চিন্তা করলে স্বাভাবিকভাবে ডেলিভারি প্রসেসটা স্লো হয়ে যায়, মানে আপনার শরীরে এক বিশেষ ধরনের হরমোন করতে হয় যেটা ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয়। তো অবশ্যই এই সময় কনফিডেন্স হয়ে থাকবেন, কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, নেগেটিভ কোনো ধরনের স্ট্রেস নেবেন না, তাহলে কিন্তু ডেলিভারিটা খুব সুন্দরভাবে হবে, বাচ্চাও সুন্দরভাবে পৃথিবীতে আসবে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে ঠিক কোন জায়গায় ব্যথা হয়ে থাকে। দেখুন, এই সময় বিশেষত কোমর থেকে তলপেটে ব্যথা আসে এবং ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যায় এবং ব্যথাটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। এই ব্যথায় কিন্তু স্বাভাবিকভাবে আপনার পজিশন চেঞ্জ করলে, জল খেলে বা কোনো ধরনের মেডিসিন খেলেও কোনো মতে ঠিক হয় না। অনেকে ভাবেন হয়তো ব্যথা উঠেছিল, ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন খেয়ে ঠিক হয়ে গেছে। না, ডেলিভারি ব্যথা কখনোই মেডিসিন খেয়ে ঠিক হয় না। ডেলিভারি ব্যথা যদি একবার উঠে যায়, সেক্ষেত্রে আপনার বাচ্চার ডেলিভারি অবশ্যই হবে। কোনো ধরনের মেডিসিন খেলে, কোনো কিছু করলেও কিন্তু এই ব্যথাটা ঠিক হয় না। তো অবশ্যই এই ধরনের ব্যথা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়াও ডেলিভারির সময় ঠিক কীভাবে পুশ করবেন যাতে বাচ্চার ডেলিভারি খুব সুন্দরভাবে হয় এবং খুব তাড়াতাড়ি হয়, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।